আসসালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় ক্লাস 7 এর শিক্ষার্থীরা, আজকে আমরা পড়াবো দীক্ষা। কিন্তু দীক্ষা পড়ানোর আগে জানতে চাই সবার কাছে, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? এটা একটু শুনতে চাই। ঠিক 6:30 টার সময় কিন্তু মাগরিবের বিরতি আছে আজকে। তাই ক্লাসটা আজকে অর্ধেক। আমাদের এনার্জিটা থাকবে একদম ফুলফিল। কারণ আমরা ১ম এ হচ্ছে একটু পড়বো ০.৫ ঘন্টা। তারপর আমরা একটু মাগরিবের নামাজ-টামাজ পড়ে চোখে মুখে পানি-টানি দেখেন অজু করব, তখন সবাই স্বাভাবিক। তারপর আমরা আবার পড়তে বসবো। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আচ্ছা, আমাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তাহলে আজকে আমরা সময় নষ্ট করব না। আমরা সরাসরি চলে যাব ক্লাসে। আর আমি আজকে যেই কথাটা বলবো, সব ক্লাসের শুরুতেই বলি, খাতা কলম নিয়ে বসবা। একটা নির্দিষ্ট খাতাতে বাংলা লিখবা। অনলাইন ক্লাসে অনেক সময় ঘুম আসে। দৌড়ে যেয়ে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ক্লাস করতে এসে বসবা। এরপরেও যদি ঘুম আসে দাঁড়িয়ে যাবা। কিন্তু ঘুম চোখ নিয়ে ক্লাস করবা না। ওটা তোমার জন্য খুব ক্ষতিকর হবে। তুমি যদি ঘুম চোখ নিয়ে ক্লাস করে থাকো। খুদে গোয়েন্দার অভিযান প্লাস দীক্ষা, এটার ২য় পর্ব ক্লাসটার। আমি এবারে আমার পরিচয়টা একটু ছোট করে ক্লাসের শুরুতেই দেই। আমি আব্দুল্লাহ আল মেহেদী। তোমাদের বয়সী ছিলাম কুমিল্লা ক্যাডেট কলেজে। তারপরে পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। ১২ লক্ষেরও বেশি শিক্ষার্থী পড়ানো হয়ে গেছে এত বছরে। কারণ পড়ানোর সঙ্গে আছি ১ যুগেরও বেশি সময় ধরে। রেডিও এবং টেলিভিশন হোস্টিং এর সঙ্গেও ছিলাম সময় টিভিতে এবং রেডিও ঢোল 94.0 এফএম এ। দীক্ষা, আমরা যেই লেখক এটা তিনি লিখেছেন মোহাম্মদ নাসির আলী, তাকে নিয়ে ১ম এ কিছু কথা জানা যায়। নাসির আলী ১৯১০ সালে ঢাকা জেলার বিক্রমপুরের ধাইদা গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে দৈনিক ইত্তেহাদ পত্রিকার শিশু বিভাগের পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নওরোজ কিতাবিস্তান নামক প্রকাশনা প্রতিষ্ঠানও গড়ে তোলেন। শিশু সাহিত্যের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার লাভ করেন। ১৯৭৫ সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এগুলো জাস্ট আমি আসলে বলার জন্য বলা। এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এমন কোনো কথা নাই। আমি শুধু বললাম, তোমরা মাথায় রাখো। কর্মজীবনে তিনি দৈনিক ইত্তেহাদ পত্রিকার শিশু বিভাগের পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। আর এমনিতে তিনি নওরোজ কিতাবিস্তান এই নামক যে পাবলিকেশনস ছিল সেটাও তিনি গড়ে তোলেন। তার সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। লেবু মামার সপ্তকাণ্ড, বোকা বকাই, ভিনদেশী এক বীরবল এবং যোগাযোগ। বইগুলো দেখলেও মোটামুটি বোঝা যায় যে এগুলো হচ্ছে তোমাদের বয়সী মানুষদের জন্যই লেখা। আমরা গল্পে চলে যাচ্ছি। স্কুলে বরাবর বাংলা পড়ান সতুবাবু, সতীনাথ বোস। তাকেই সতুবাবু বলে ডাকা হয়ে থাকে। তিনি সেদিন গরহাজির। গরহাজির মানে কি? গরহাজির মানে হচ্ছে তিনি সেদিন অনুপস্থিত ছিলেন, অ্যাবসেন্ট ছিলেন। হেডমাস্টার মশাই তাই মৌলভী সাহেবকে ডেকে বললেন, সতুবাবু আজ আসেননি দেখছি। 4th ক্লাসে আজকে বাংলার পিরিয়ডটা আপনি কোনো রকমে চালিয়ে দিন গে, কেমন? মৌলভী সাহেবকে বললেন। মৌলভী সাহেবটাকে, মৌলভী সাহেব বোঝা যাচ্ছে তিনি হচ্ছেন আরো একজন টিচার সেখানকার। তো তিনি যেহেতু উপস্থিত আছেন বলেছে বাংলার ক্লাসটা নিয়ে দিতে। 4th ক্লাস, এখন 4th ক্লাস বলতে কি বোঝানো হচ্ছে? 4th ক্লাস বলতে বোঝানো হচ্ছে ক্লাস 7। কারণ আগেকার দিনে 1st ক্লাস বলতে বোঝানো হতো ক্লাস 10 কে, 2nd ক্লাস বলতে বোঝানো হতো ক্লাস 9 কে, 3rd ক্লাস বলতে বোঝানো হতো ক্লাস 8 কে এবং 4th ক্লাস বলতে বোঝানো হতো ক্লাস 7 কে। এইভাবে হচ্ছে বোঝানো হতো। জি আচ্ছা বলে মৌলভী সাহেব রাজি হয়ে গেলেন। রাজি হলেন সত্যি, কিন্তু মনে প্রমাদ গুনলেন। প্রমাদ গোনা মানে কি? প্রমাদ গোনা মানে হচ্ছে মনে তিনি একটু বিরক্তই হলেন। একে তো পড়াতে হবে বাংলা, তাও আবার 4th ক্লাসে, অর্থাৎ দুষ্টের শিরোমণি লেবুদের ক্লাসে। কারণ বাংলা এমন একটা বিষয়, যদি আগে থেকে সেটা সম্পর্কে কারো ভালো ধারণা না থাকে বা পড়িয়ে অভ্যেস না থাকে, দেখা যাবে অনেক শব্দের অর্থই সে বুঝবে না। কোনটা কেন বলেছে, কোনটার উপমা কি, কোনটা কিসের সাপেক্ষে বলেছে, কোনটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি, উনি কিছুই জানবেন না। তাই একে তো পড়াতে যাচ্ছেন এমন একটা বিষয় যেটা সম্পর্কে উনার জ্ঞানের অভাব রয়েছে, তার পাশাপাশি এমন একটা ক্লাসে যাচ্ছে যেখানে একদম দুষ্টের শিরোমণি সব স্টুডেন্টসরা। তো দুষ্টর শিরোমণি লেবুদের ক্লাসে। আচ্ছা, দুষ্টের শিরোমণি লেবুদের ক্লাসে। লেবুদের ক্লাসে বলতে কি, এখানে লেবুকে আমরা একটু পরে সেটা দেখতে পাবো। মৌলভী সাহেব সরল গোবেচারী গোছের লোক। ধর্মপ্রাণ এই নিরীহ লোকটিকে স্কুলের শিক্ষক ছাত্র প্রায় সবাই ভক্তি শ্রদ্ধার চোখে দেখত। তাছাড়া একটু ভয়ও করত। সাধারণত যেটা হয়ে থাকে, এটা শুধু আসলে তিনি ইসলাম ধর্মাবলম্বী, এটা তো একটা কারণ ছিল এখানে। এবং আমরা অন্য ধর্মেরও যদি কোনো মানুষ দেখে থাকি, যেমন ধরো যখন আমার কাছে আমি ধরো কোনো একটা কিছু কিনবো, সেখানে একজন সাধারণ মানুষ, দুটো বিক্রেতা, আরেকজন বিক্রেতা বা আরেকজনের সাথে আমার ডিল করতে হবে, তিনি হচ্ছেন একজন পুরোহিত। স্বভাবতই যেই মানুষটা ধার্মিক, আমরা তার প্রতি একটা সফট কর্নার ফিল করি।
এটার কারণ হচ্ছে তার দ্বারা অন্যায় সংঘটিত হবার সম্ভাবনা কম। এটা আমরা ধরে নিই। তিনি হতে পারেন একজন খ্রিস্টান পাদ্রী, তিনি হতে পারেন একজন বৌদ্ধ ভিক্ষু, হতে পারেন তিনি হিন্দু পুরোহিত কিংবা একজন মৌলানা বা মৌলভী। তো আমরা একই দৃশ্য এখানেও দেখতে পাচ্ছি। ভয় পেত তাকে কেন? কারণ ভয়ের কারণ স্বয়ং হেডমাস্টার মশাইও মৌলভী সাহেবকে সমীহ করে চলতেন। সমীহ করে কেন চলেন মানুষ? অনেক কাজেই তিনি মৌলভী সাহেবের পরামর্শ নিতেন। অনেক কাজেই তিনি মৌলভী সাহেবের পরামর্শ নিতেন। এটা মানুষের জীবনে হয়। যখন কিছু, কিছু মানুষ দেখা যায় যে তার গুণের দ্বারা, তার আচার-আচরণের দ্বারা এতটা সম্মানিত হয়, তখন সবাই তাকে একটু ভয়ও করে কিছু, কিছু ক্ষেত্রে। কিন্তু মৌলভী সাহেব নিজে মনে, মনে ভয় করতেন লেবুকে। লেবুটাকে 4th ক্লাসে ফার্সি পড়াতে গিয়ে লেবুর নিত্য নতুন উৎপাতের জ্বালায় তিনি অস্থির থাকেন। ফার্সি বা এটাকে ইংরেজিতে বলা হয় পার্সিয়ান। পারস্য যে অঞ্চলটা, পারস্য অঞ্চলটা তো এখন আর নাই। একসময় পৃথিবী শাসন করেছে তারা। পারস্য। বর্তমান ইরান যেখানে, ওই জায়গাটা হচ্ছে পারস্য। তো ইরান, ইরাক, এমনকি একটা ইন্টারেস্টিং তথ্য তোমাদেরকে দেই। বাগদাদ যেটা হচ্ছে ইরাকের রাজধানী, সেই বাগদাদ শহরে একটা বইমেলা একটা বইয়ের মার্কেট আছে, যেই বইয়ের মার্কেটটার বয়স ১০,০০০ বছর। ১০,০০০ বছর। এবং এখনো সেই বইয়ের মার্কেটটাতে প্রতি শুক্রবারে সেখানে ওই এলাকার যারা হচ্ছেন গণ্যমান্য কবি সাহিত্যিক বা জ্ঞানীগুণী মানুষজন তাদের আড্ডার আসর বসে। এটা ট্র্যাডিশনালি চলে আসছে হাজার, হাজার বছর ধরে। তো বাগদাদ বা এই নামগুলো শুনলে যেহেতু শাম, বাগদাদ, পারস্য যেগুলো এখন আর ওভাবে পৃথিবীর ক্ষমতায় তারা নাই, কিন্তু একসময় তো তারা ছিল। তো আজকে তুমি কেন ইংরেজি পড়ছো? আজকে ইংরেজি পড়ছো তার কারণ হচ্ছে ইউরোপ, আমেরিকা পৃথিবীকে লিড দিচ্ছে। আজকে যদি ইউরোপ, আমেরিকা পৃথিবীকে লিড না দিয়ে যদি আজকে নেপাল দিত, তাহলে তুমি নেপালিজ ভাষা শিখতা। এটাই স্বাভাবিক। ঠিক আছে? মানে এটাই আসলে বাস্তবতা। তো আমার নিজের পরিবারে অনেক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষজন আছে। কওমি মাদ্রাসারও আছে, আলিয়া মাদ্রাসারও আছে। আমার নিজের আপন মামা, তিনি হচ্ছেন একজন মাওলানা। তো তিনি যখন পড়াশোনা করেছেন, তখন তাদের সময়ে কওমিতে ফার্সি পড়াতো। কিন্তু এখন আর ফার্সি পড়ায় না। তো এটা অনেক আগের কথা বলছে, যখন স্কুলে ফার্সি পড়াতো। এখন আর ফার্সি পড়ায় না। এখন মাদ্রাসাতে আর ফার্সি পড়ায় না। মাদ্রাসাতে আরবি আর উর্দু পড়ায়। কিন্তু ফার্সি পড়ায় না। তো ফার্সি ধরো আমাদের যারা আমার বয়সী মানুষের বাবার জেনারেশনের মানুষ, তো তাদের হচ্ছে ফার্সি পড়তে হয়েছে। আমি আমার মামার কথা বললাম, আমার মামাও ফার্সি পড়েছে মাদ্রাসাতে। কিন্তু এখন আর ফার্সি পড়ানো হয় না। তো ফার্সি পড়াতে গিয়ে লেবুর নিত্য নতুন উৎপাতের জ্বালায়, মানে উৎপাত মানে হচ্ছে ডিস্টার্ব করতে অনেক, তিনি অস্থির থাকেন। তার উপর আজ আবার পড়াতে হবে বাংলা। গোলমাল এড়ানোর জন্য তিনি তাই ক্লাসে ঢুকেই এক বুদ্ধি আঁটলেন। বললেন, আজকে ক্লাসে সংক্ষিপ্ত একটি রচনা লিখতে দিচ্ছি তোমাদের। মনে করো ৫০০ করে টাকা দিলাম তোমাদের সবাইকে। সেই টাকা দিয়ে কে কি করবে লিখে দেখাও। কোন রকম গোলমাল করবে না, আগেই বলে রাখছি। আচ্ছা, সবাইকে ৫০০ করে টাকা দিলে কে কি করবে এটা লিখতে বললেন তিনি। খাতা পেন্সিল নিয়ে রচনা লেখায় মনোযোগ দিল সবাই। লেবু এক কোণ থেকে উঠে বলল, ৫০০ করে প্রতিজনকে দিলে সে যে অনেক টাকার ব্যাপার স্যার। ২-৫ হাজারেও কুলাবে না। এত টাকা দিয়ে ফেলবেন স্যার, কিছু কমিয়ে দিলেই তো ভালো। ক্লাসে কিছু স্টুডেন্ট থাকে না, যে দেখা যায় সবকিছুতেই কোনো একটা দুষ্টামি করার চেষ্টা করে। তো সবাই হয়তো বা ওটাতে মজাও পায়। এই ধরনের স্টুডেন্ট আসলে ক্লাসে থাকার দরকারও আছে। কারণ এরা হচ্ছে বিনোদন। এদের কারণেই একটা এন্টারটেইনমেন্ট পায়। কিন্তু অনেক সময় আবার সেটা টিচারের জন্য খুব বিরক্তির একটা কারণ হয়ে দাঁড়ায়। আমি চ্যাপ্টার রিজুম করে দিচ্ছি। তোমাদের ক্লাসে কি এরকম কেউ আছে নাকি? একটু লিখো তো, আমি একটু জানি। তোমাদের স্কুলে এরকম কেউ আছে কিনা? একটু চ্যাটে লিখো। আমি চ্যাটটা রিজুম করে দিয়েছি। ওপেন করে দিয়েছি চ্যাটটা। লিখো, লিখো, লিখো। তোমাদের ক্লাসে কি এরকম কেউ আছে কিনা? থাকলে লিখো তো। আচ্ছা, আচ্ছা, মাহাদি বলল আছে। ঠিক আছে। আচ্ছা, আমি নিজেই। আচ্ছা, আচ্ছা, অনেকে বলছে সে নিজেই নাকি এমন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, যাক। ওকে, চ্যাটটা আবারও পজ করে দিলাম। হ্যাঁ। লেবুরে অবান্তর উক্তিতে, অবান্তর মানে একদমই ফালতু একটা, মানে অবান্তর মানে ফালতু, ফালতু মানে অর্থহীন এমন উক্তিতে মৌলভী সাহেব মনে মনে রেগে গেলেন। বাইরে তা প্রকাশ না করে বললেন, যাকে বলে হোপলেস ছেলে তুমি হয়েছ তাই। হোপলেস মানে কি? এটা হচ্ছে এই যে ইংরেজি যে হোপলেস, এটা হোপ মানে আশা, হোপলেস মানে যার কোনো আশা নাই, যে নিরাশ এমন। তুমি হয়েছ তাই বললেই কি আর দেওয়া হলো? বললাম তো মনে করে নাও ৫০০ করে টাকা তোমরা পেলে। ওহো! তাই বলুন। মনে করতে হবে ৳৫০০ করে আপনি দিলেন। মনে মনে করতে হবে ৳৫০০ করে টাকা আপনি দিলেন। বেশ! বলেই লেবু ১ মিনিটে কি যেন লিখে খাতা উল্টে রাখল। মৌলভী সাহেবের তা দৃষ্টি এড়াল না। উনি দেখতে পেলেন। ঘণ্টা বাজবার আগেই
সবার রচনা লেখা শেষ হলো। মৌলভী সাহেব খাতা দেখতে লাগলেন। কেউ লিখেছে টাকা পেয়ে ব্যবসা করবে, কেউ দান করবে, কেউ লিখেছে গায়ে স্কুল করে দেবে, গরিব ছেলেমেয়েরা সেখানে বিনা বেতনে পড়বে। কিন্তু লেবু লিখেছে চমৎকার। ২-৪ কথায় রচনা তার শেষ। লিখেছে, "কম টাকা হইলে বিশেষ চিন্তা ভাবনা করিয়া খরচ করিতাম। ৫০০ টাকা পাইলে নিশ্চিন্তে পায়ের উপর পা তুলিয়া বসিয়া খাইব।" এবার আর মৌলভী সাহেব রাগ চেপে ধরে রাখতে পারলেন না। লেবুর কান টেনে দিয়ে বললেন, "খাওয়াচ্ছি তোমাকে পায়ের উপর পা তুলে। এসব কি লিখেছ? হোপলেস কাহাকা।" হোপলেস কাহাকা? হোপলেস মানে তো বুঝলাম। এটা আসলে ওকে বকার অর্থে বলছে। আ এবং কাহাকা মানে একদম পুরো অপদার্থ। ওকে এইভাবে উনি খুব মানে ছোট করে, হেয় করে বলছে আরকি কথাগুলো। বলেই পিঠের উপর ২ ঘা বসাতে যাবেন এমন সময় দফতরি এলো একটা নোটিশ নিয়ে। দফতরিকে যিনি হচ্ছেন ঘন্টা বাজায়। হেডমাস্টারের নোটিশ। টিফিনের ঘন্টা শুরু হলে ৫ মিনিটের জন্য সবাইকে হাজির হতে হবে কমন রুমে। লেবুকে রেহাই দিয়ে মৌলভী সাহেব ছেলেদের নোটিশের মর্ম বুঝিয়ে দিলেন। টিফিনের ঘন্টায় প্রায় সবাই এসে জড়ো হলো কমন রুমে। হেডমাস্টার মশাই বলতে লাগলেন, চণ্ডীতলা ঘোষেদের বাড়ির পাঠশালার বৃদ্ধ পণ্ডিত মশাই বামাপদ বাবুকে তোমরা সবাই জানো, আশা করি। তোমাদের অনেকেই তার ছাত্র। তার পাঠশালায় পড়ে এখানে এসেছো। কিন্তু বড়ই দুঃখের বিষয়, তিনি তোমাদের নামে আজ এক গুরুতর অভিযোগ করে পাঠিয়েছেন। তোমরা নাকি তার ছাত্রদের অহেতুক ঠাট্টা বিদ্রূপ করো। তার নমুনাও তিনি পাঠিয়েছেন। পাঠশালার দেয়ালে কে যেন ছাত্রদের নামে খড়ি দিয়ে লিখে রেখেছে, বামা পণ্ডিতের পাঠশালা বিদ্যে হয় না কাঁচকলা, দু হাতে দুই কলম দিয়ে বসিয়ে রাখে গাছতলা। বলেছে। অভিনব এ ছড়া শুনে ছাত্ররা মুচকি মুচকি হাসতে লাগলো। হেডমাস্টার আবার বললেন, আমার দৃঢ় ধারণা এ ছড়ার রচয়িতা তোমাদের ভেতরেই রয়েছে। কে সেই কবি, কে সেই কবিবর? কবিবর মানে কবি সেটাকেই সম্মান করে বলছে কবিবর। তা স্বীকার করলে কিছুই আমি বলবো না তাকে, শুধু ভবিষ্যতের জন্য সাবধান করে দেব। তা না হলে বুঝতেই পারছো, অপরাধীকে বের করে কঠিন সাজার ব্যবস্থা করতেই হবে আমাকে। তিনি চুপ করলেন। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। এমন সময় মাথা নিচু করে উঠে দাঁড়ালো লেবু। বলল, "এ অন্যায় কাজ আমিই করেছি স্যার।" অন্যায় বলে তখন বুঝতে পারিনি। কার যে এ কাজ হেডমাস্টার মশাই আগেই তার কিছুটা আঁচ করে রেখেছিলেন। অনুমানটা তার সত্যিই হয়েছে দেখা গেল। এবার তিনি বললেন, অন্যায় করেছ এবং তা স্বীকার করবার সৎ সাহস তোমার আছে দেখে এবার আমি কিছুই বললাম না। গুরুজনদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা খুবই অন্যায়, বুঝতেই পারছো। কাজেই বলে রাখছি, ভবিষ্যতে যেন এ ধরনের অন্যায় তোমরা করেছো বলে শুনতে না পাই। আর হ্যাঁ, আরেকটা কাজ তোমাকে করতে হবে। কালকে স্কুলে আসবার পথে পণ্ডিত মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে আসতে হবে তোমাকে। পারবে তো? খুব পারবো স্যার। বেশ, থ্যাংক ইউ। তোমরা সবাই এবার টিফিনে যেতে পারো। টিফিনের পরে লেবু আমার সঙ্গে লাইব্রেরিতে দেখা করে যেও। বলে তিনি চলে গেলেন। একটু পরে লেবু এসে লাইব্রেরিতে ঢুকলে তিনি বললেন, কাল থেকে তুমি মৌলভী সাহেবের সঙ্গে স্কুলে আসবে। কখনো একলা আসবে না বলা রইল। এ কথা বলার জন্যই তোমাকে আসতে বলেছিলাম। আচ্ছা, এবার তুমি যেতে পারো। লেবু চলে গেল। এই নতুন ব্যবস্থাটা কিন্তু মৌলভী সাহেবের মোটেই মন মতো হলো না। তিনি প্রকাশ্যেই বললেন, আমার ঘাড়ে আবার এই ইবলিশটাকে চাপালেন কেন হেডমাস্টার মশাই? হেডমাস্টার মশাই হেসে বললেন, ইবলিশ বলুন আর যাই বলুন, ছেলেটা কিন্তু ইন্টেলিজেন্ট। এ ধরনের ছেলেদের বলতে পারেন অ্যাবাভ এভারেজ। আমরা দেখেছি এই আ লেখাটাতে অনেক বেশি ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে। এর অনেক কারণ থাকতে পারে। কনভারসেশন এ এভাবে অনেক সময় ইংরেজি শব্দ ব্যবহৃত আসলে হয়। অ্যাবাভ এভারেজ অর্থাৎ সাধারণের ব্যতিক্রম। সুযোগ পেলে, সুপথে চালিত হলে এরাই একদিন মানুষের মতো মানুষ হয়। এরপর মৌলভী সাহেব আর দ্বিরুক্তি করা সঙ্গত মনে করলেন না। দ্বিরুক্তি করা মানে আবার কথা বলা। সঙ্গত মানে ধরো আর যুক্তিসঙ্গত মনে করলেন না আবার কথা বলা। মৌলভী সাহেব ভিন্ন জেলার লোক। লেবুদের পাড়ায় কাজী বাড়িতে জায়গির থাকেন। লেবুদের পাড়ায় কাজী বাড়িতে জায়গির থাকেন। এখন আমি একটু তোমাদের কাছে জানতে চাই, তোমরা কে জানো জায়গির থাকা মানে কি? চ্যাটটা আমি আবার রিজুম করে দিয়েছি। তোমরা বলো, হ্যাঁ, চ্যাটটা আমি খুলে দিয়েছি। বলো। জায়গির থাকা মানে কি? জায়গির থাকা মানে কি বলো? হুম, নিত্য নতুন মানে যেটা খুব নতুন। হুম, বলো জায়গির থাকা এটা মানে কি? জায়গির থাকা। আচ্ছা, তোমরা অনেকে ওরকমই তোমাদের যারা হচ্ছে তাদের নামও বলেছ। আচ্ছা, আচ্ছা না, না। জায়গির থাকাটা আসলে ঠিক ভাড়া থাকা বলা যায় না। আমরা জায়গির থাকা নিয়ে বোঝাবো।
তো এ ব্যবস্থার পর থেকে লেবুকে রোজই মৌলভী সাহেবের সঙ্গে স্কুলে আসতে হয়। পথে কারো সঙ্গে দুষ্টুমি করার তেমন সুযোগ আর হয় না। কিছুদিন পরে স্কুলে শুরু হয়েছে হাফ ইয়ারলি পরীক্ষা। মানে অর্ধবার্ষিকী পরীক্ষা। রুটিন মাফিক পরীক্ষার শেষের দিনে মৌলভী সাহেবের উপর ভার পড়েছে ফোর্থ ক্লাসে গার্ড দেবার। সবাইকে বাদ দিয়ে লেবুর ওপর তার সতর্ক দৃষ্টি। রাত দিন দুষ্টুমি আর বাদরামি করে ছেলেটি পরীক্ষায় কি করে ভালো নম্বর পায় সে রহস্য তিনি ভেদ করবেন। নিয়মিত পড়াশোনা না করেও ভালো নম্বর পাবার সহজ পথ হলো পরীক্ষার সময় নকল করা। লেবু যা ছেলে, তার পক্ষে কিছুই অসম্ভব নয়। আর চোখে কিছুক্ষণ লেবুর হাবভাব লক্ষ্য করে মৌলভী সাহেবের মনে হলো অনুমানটা তার যেন মিথ্যে নয়। লেবু কিছুক্ষণ পরপরই বুক পকেটটা বাঁ হাতে আঙুল দিয়ে ফাঁক করে কি যেন দেখে নিচ্ছে, তারপর আবার লেখায় মন দিচ্ছে। ব্যাপারটা দু একবার দেখেই মৌলভী সাহেব লেবুর কাছে এসে হঠাৎ বললেন, দেখি তোমার জামার পকেটে কি আছে। লেবু আমতা আমতা করে বলল, ও ও ও- ও কিছুই না স্যার। কিছুই না কিরকম দেখি বলেই তিনি বুক পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বের করলেন সিগারেটের একটা প্যাকেট। আর যায় কোথায়। মৌলভী সাহেব বলে উঠলেন, ছেলের এ বিদ্যেও হয়েছে দেখছি। সাধে কি আর হোপলেস বলি। বলেই তিনি সিগারেটের প্যাকেটটা যেমনি খুলেছেন অমনি একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। হঠাৎ তিনি তিরিং করে লাফিয়ে উঠলেন। ব্যাপারটা হলো, সিগারেটের খালি প্যাকেটটার ভেতরে ছিল কয়েকটা আরশোলার বাচ্চা। আরশোলা মনে হচ্ছে তেলাপোকা। স্কুল ছুটির পরেই পুকুরে ছিপ ফেলে মৎস্য শিকারের আয়োজন করেছে লেবু আগে থেকেই। আরশোলাগুলো হলো বড়শির টোপ। কারণ তোমরা অনেকেই হয়তো বা জেনে থাকবা যে টোপে যদি তেলাপোকা দেওয়া হয় তাহলে কিন্তু মাছ আসে। হঠাৎ মুক্তি পাওয়ার আশায় আনন্দে একটা আরশোলা গিয়ে আশ্রয় খুঁজতে লাগলো মৌলভী সাহেবের গলার কাছে দাড়ির নিচে। সেটাকে কাবু করার আগেই দু তিনটা ঢুকে পড়লো তার পাঞ্জাবির ঢোলা আস্তিনের ভেতর। শটান ভেতরে গিয়ে উঠলো। ভালো করে ব্যাপারটা বুঝবার আগেই ঊর্ধ্ব বাহু মৌলভী সাহেব, মানে ঊর্ধ্ব বাহু মানে একদম উপরে হাত এরকম দিয়ে তিরিং বিরিং করে লাফিয়ে উঠলেন। বেদিশা হয়ে লাফাতে লাফাতে তিনি পড়লেন গিয়ে পাশের একটি ছেলের ডেস্কের উপর। ডেস্কের দোয়াত কলম সব উল্টে পড়লো গিয়ে ছেলেটার কোলে। কালি পড়ে জামা কাপড় পরীক্ষার খাতা সব একাকার হয়ে গেল। মৌলভী সাহেবের সেদিকে খেয়াল করার ফুরসত নেই। ফুরসত মানে কোনো স্কোপ নেই, কোনো সুযোগ নাই। তিনি তখনও কেবলই লাফাচ্ছেন। আসল ব্যাপার কিছুই বুঝতে না পেরে অবাক ছেলেরা হা করে চেয়ে আছে কলম তুলে। পাশের কামরা থেকে সতু বাবু তাড়াতাড়ি ছুটে এলেন। তাই রক্ষা। জামার নিচে হাত গলিয়ে মানে হাত ঢুকিয়ে অতি কষ্টে তিনি আরশোলা কটা বের করলেন। এতক্ষণ পরে নিষ্কৃতি পেয়ে মানে রেহাই পেয়ে মৌলভী সাহেব হাঁপ ছেড়ে বাঁচলেন। বললেন, হোপলেস সতুবাবু, একেবারেই হোপলেস। পকেটে করে নিয়ে এসেছে কিনা তেলা পোকা। যত সব হোপলেস বেয়াদব। সতুবাবু অতি কষ্টে হাসি চেপে বেরিয়ে গেলেন। ছুটির পর লেবুর ডাক পড়লো হেডমাস্টার মশাইয়ের ঘরে। তার পেছনে পেছনে গেল আর সব ছেলে। কোন রকম ভূমিকা না করে লেবুকে হেডমাস্টার জিজ্ঞাসা করলেন, পকেটে করে ওগুলো এনেছিলে কেন। নিরুত্তর লেবু নতমুখে দাঁড়িয়ে রইল। তিনি আবার তাড়া দিয়ে উঠলেন, কি হে, কথার জবাব দিচ্ছ না যে। কিছুক্ষণ পর লেবু বলে উঠল, আমার তো কোনো দোষ নেই স্যার। উনিই তো ইচ্ছে করে আমার পকেট থেকে টেনে এগুলো বের করলেন। তা বুঝেছি, কিন্তু তুমি কেন ওগুলো পকেটে করে স্কুলে এনেছিলে। পুকুরে ছিপ ফেলবার কথাটা গোপন করে লেবু বলল, আরশোলা পুষবো বলে ধরে এনেছিলাম স্যার। লেবুর কথা শুনে সবাই একযোগে হেসে উঠল। হেডমাস্টার বললেন, দুনিয়ার আর কোনো জিনিস পেলে না পুষতে, তাই আরশোলা পুষতে স্বাদ হয়েছে। তোমাকে আমি আরশোলা পোষাচ্ছি। ঘরের ওই কোনো আরশোলা আছে, যাও ওখানে দেয়াল মুখো দাঁড়িয়ে থাকোগে। আধ ঘন্টা পর তোমার ছুটি। মিনিট পাঁচেক পর পরে মৌলভী সাহেব ছাতা হাতে বেরিয়ে যাচ্ছিলেন। তাই দেখে লেবুর মাথায় চট করে একটা বুদ্ধি এসে গেল। মিনিট পাঁচেক পরে মৌলভী সাহেব ছাতা হাতে বেরিয়ে যাচ্ছিলেন। তাই দেখে লেবুর মাথায় চট করে একটা বুদ্ধি এসে গেল। হেডমাস্টারকে সে বলল, স্যার, এখন রোজ স্কুলে আসবার সময় মৌলভী সাহেবের সঙ্গে আসি। হ্যাঁ, তা তো আমার জানাই রয়েছে। কিন্তু কিন্তু যাবার সময় লেবু কি বলতে চাইছে হেডমাস্টার মশাই তা সহজেই বুঝে ফেললেন। অন্যদিকে মুখ ফিরিয়ে অতি কষ্টে হাসি চেপে তিনি বলে উঠলেন, বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। স্কুলে আসবার সময় পাহারা দিনে এলে যাবার সময়ও সে ব্যবস্থা হবে না কেন, এই তো বলতে চাইছো। যুক্তি যে তোমার অকাট্য তা মানতেই হবে। যাও, কিন্তু পথে দুষ্টুমি করো না। আর তাছাড়া মৌলভী সাহেবকে, যাকে সবাই আমরা মান্যগণ্য করি, তাকে বিরক্ত করতে যেও না। আচ্ছা স্যার। হেডমাস্টারের কথায় সায় দিয়ে লেবু বেরিয়ে গেল। কিন্তু যেতে যেতে ভাবতে লাগলো, মানুষ নিজে যা মনে করে সবসময় তা ঘটে কি? অঘটন তো কারো ইচ্ছা অনিচ্ছায় ঘটে না। আজকের ব্যাপারটা কি লেবুর ইচ্ছায় ঘটেছে? লেবু কি চেয়েছিল মৌলভী সাহেব তাকে সন্দেহ করবেন আর পকেট থেকে আরশোলার বাক্সটা টেনে বের করবেন? আমরা এই প্রশ্নের পরে চলে যাব এখন নামাজের বিরতিতে। সো আমরা কি এখন নামাজের বিরতিতে যেতে পারি? আমি ১৫ মিনিট নামাজের বিরতি দিতে চাচ্ছি। চ্যাটটা রিজুম করে দিয়েছি, তোমরা বলো। নামাজের বিরতি দিব? হুম?
হ্যাঁ, নামাজের বিরতিটা এখন তাহলে আমরা দিয়ে দিব নাকি? ৩০ এ দিতে বলছে অনেকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ৩০ এই দিচ্ছি। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ৫ মিনিট পরে দিচ্ছি। ওকে। হুম। অথবা তিনি কি মনে করেছিলেন ওটা খুললেই এমন বিপদ ঘটবে? লেবুদের বাড়ি থেকে স্কুলে যেতে একটা ছোট খাল পার হতে হয়। খাল পেরিয়েই কুমোর পাড়া। পাড়াটার গা ঘেঁষে চলে গেছে পায়ে চলা সরু পথ। সময় বাঁচানোর জন্য সোজা পথে যেতে হলে এটাই সে পথ। মৌলভী সাহেবের সঙ্গে এ পথেই সেদিন লেবু যাচ্ছিল স্কুলে। যেতে যেতে তার চোখে পড়ল একটা কাঠবিড়ালি। কাঠবিড়ালিটা মাটি থেকে খুঁটে খুঁটে কি যেন মুখে দিচ্ছিল। লেবুর জন্য সুবর্ণ সুযোগ। মুহূর্তে সে স্থান কাল পাত্র ভুলে গেল। পকেট হাতড়ে দেখল রবারের ছোট গুলতিটা ঠিকই আছে, মাটির তৈরি গুলিও আছে দু তিনটা। কাঠবিড়ালি শিকারের এমন সুযোগ হেলায় হারানো যায় না। মৌলভী সাহেবের দৃষ্টি এড়িয়ে এক মুহূর্তে সে তার গুলতিটার সৎ ব্যবহার করে ফেলল, কাঠবিড়ালিটাকে দিল মায়ের। আমগাছটার ঠিক পাশেই স্তূপ আকারে সাজানো রয়েছে কুমোরদের অনেকগুলো মেটে হাঁড়ি পাতিল। কুমোর কারা? একটু চ্যাটটা ওপেন করি, তোমরা বলো তো কাদেরকে কুমোর বলা হয়? আমি চ্যাটটা ওপেন করেছি, তোমরা বলো কাদেরকে কুমোর বলা হয়? কুমোর বা কুমার, এটা কাদেরকে বলা হয়? হুম হুম বলো তো। কুমোর, এক্স্যাক্টলি, যারা মাটি দিয়ে তৈরি জিনিসপত্র তৈরি করে তাদেরকে বলা হয় কি? কুমোর। হ্যাঁ, ঠিক আছে। হুম। তো কুমোরদের অনেকগুলো মেটে হাঁড়ি পাতিল। মেটে হাঁড়ি পাতিল মানে মাটি দিয়ে তো বানানো ওগুলো, ওটার কথাই বলেছে। আম গাছটার ঠিক পাশেই স্তূপাকারে সাজানো রয়েছে কুমোরদের অনেকগুলো মেটে হাঁড়ি পাতিল। বেচারা লেবুকে হতাশ করে দুষ্টু কাঠবিড়ালি তিরিং করে লাফিয়ে উঠল গিয়ে আম গাছের ডগায়। এদিকে লেবুর লক্ষ্যভ্রষ্ট গুলিটা লাগলো গিয়ে একটা হাঁড়ির গায়ে। গাছের নিচে সেই হাঁড়িটা যেই ভেঙেছে অমনি স্তূপের ওপর থেকে গড়িয়ে পড়লো আরো ১৫-২০টা হাঁড়ি পাতিল। মানে ধরো ওই যে স্তূপ আকারে রাখা থাকে না, এখন তুমি নিচের একটা জিনিস যদি ভেঙে ফেলো তাহলে তো উপরের সবগুলো ভেঙে যাবে, এটাই হয়েছে। সবকটাই ভেঙে চুরমার। পলকে মানে চোখের পলকে প্রলয় কাণ্ড ঘটে গেল। প্রলয় কাণ্ড মানে একদম একটা পুরা মানে বিশাল বড় ভেজাল হয়ে গেল। আওয়াজ হলো যেন একটা বোমা ফাটলো এইমাত্র। কিসে কি হলো মৌলভী সাহেব কিছুই বুঝতে পারলেন না। পিছনে চেয়ে দেখলেন লেবু ততক্ষণে হাওয়া। কুমোর বাড়ি থেকে চিৎকার করে ছুটে এলো আধ পাগলা গোছের একটা লোক, এসে সামনেই পেল মৌলভী সাহেবকে। হাঁড়ি ফাটার শব্দে হতভম্ব হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। লোকটা এসেই তার লম্বা কর্তার খুঁট টেনে ধরলো, বলল, চাইয়া দেখবার লাগছেন কি? দাম না দিলে যাইতে দিব না। মৌলভী সাহেব আরো হতভম্ব, তিনিও রেগে বলে ওঠেন, কাপড় ছেড়ে কথা বলো, বেয়াদব কাহাকা। তোমার হাড়িকে আমি ফাটিয়েছি যে দাম দেব? কিন্তু কার যুক্তি কে শোনে? আধ পাগলা লোকটা নাছোড় বান্দা বলে উঠলো, একটা ছেইলারে লইয়া রোজ রোজ আপনি স্কুলে যায়েন না এখান দিয়া? এই ছেইলাটার এই কাম। এই তো পাছের থনে দৌড় মারছে, মানে পিছের থেকে দৌড় দিয়েছে, দেখছি সব। পেছনের একটা বাড়ির আড়াল থেকে উকি দিয়ে লেবু সব দেখছিল। একেই বলে উদর পিণ্ডি বুধর ঘাড়ে। উদরপিণ্ডি বুধর ঘাড়ে, এটার মানে কি? উদরপিণ্ডি বুধর ঘাড়ে হচ্ছে একটা বাগধারা, এটার অর্থ হচ্ছে একজনের বিপদ অন্যজনের ঘাড়ে। অবশেষে মৌলভী সাহেব অতগুলো হাড়ির দাম নগদ দিতে না পেরে হাতের ছাতাটা বাঁধা রাখলেন। বাঁধা মানে বন্ধক, অর্থাৎ এই ছাতাটা তারা রেখেছে, উনি এসে যখন টাকা দিবে তারপরে ওরা ছাতাটা উনাকে ফিরিয়ে দেবে। ছাতা বাঁধা রেখে স্কুলের পথ ধরলেন। বললেন, দুদিন পর মাইনে পেলে ছাতাটা ছাড়িয়ে নেবেন। শীত গ্রীষ্ম বর্ষা সকল ঋতুতে মৌলভী সাহেবের হাতে থাকতো ওই একটা ছাতা। কাঁধে হলদে সুতোর বুটা তোলা বড় একখানা রুমাল। প্রয়োজনের সময় যা ব্যবহৃত হতো জায়নামাজ হিসেবে। বলতে গেলে এ দুটি বস্তু ছিল তার নিত্যসঙ্গী। আজই প্রথম দেখা গেল স্কুলের পথে মৌলভী সাহেবের কাঁধে রুমালখানা আছে কিন্তু হাতে ছাতাটি নেই। এদিকে ভিন্ন পথে এসে লেবু কিন্তু চুপচাপ বসেছিল তার ক্লাসে। বসে বসে মুহূর্ত গুনছিল কোন সময় তার ডাক পড়বে হেডমাস্টারের কামরায়। কিন্তু কি আশ্চর্য, ডাক পড়ল না।
ফার্সি পড়াতে ক্লাসে এসে মৌলভী সাহেব নিজেও কিছু বললেন না। স্বাভাবিক কারণেই তাকে আজ বড় বিমর্ষ দেখাচ্ছিল। লেবুর মনটা হঠাৎ ভরে গেল মৌলভী সাহেবের প্রতি সহানুভূতিতে। অনুতাপও কম হলো না তার। বাড়ি গিয়েও সে মনে শান্তি পেল না। পরের দিন স্কুলে যাওয়ার সময় হয়েছে। লেবুর পা নড়ছে না আজ কাজী বাড়ি গিয়ে মৌলভী সাহেবের সামনে দাঁড়াতে। মানে ওর নিজের কাছে আসলে অনুশোচনা হচ্ছে এবং নিজের কাছে আসলে লজ্জা লাগছে। তো আমরা এখান থেকে গল্পটা শুরু করব। আমরা ফিরছি ঠিক ৬টা বেজে ৪২-এ ফিরছি। ৬টা বেজে ৪২-এ আমরা ফিরছি। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকো। সবাই ঠিক ওই টাইমটাতে চলে এসো।
হ্যাঁ, দিয়ে দিছো? ২ মিনিট বেশিই দিলাম তোমাদেরকে ইচ্ছা করেই। কারণ নানা রকম টাইম জোন থেকে আমাদের এখানে স্টুডেন্টসরা আছে। টাইম জোন বলতে যদিও একটু ভুল হয়। টাইম জোন না, আমরা সবাই বাংলাদেশের সেইম টাইম জোনে আছি, GMT+6, কিন্তু অনেকেরই হচ্ছে নামাজের টাইমের এদিক ওদিক আছে। এনিওয়ে, শুরু করে দিচ্ছি ক্লাস, আর কথা না বাড়াই। তো আমি এখান থেকে আবারও আসি যে স্কুলে যাওয়ার সময় হয়েছে, লেবুর পা নড়ছে না আজ কাজীবাড়ি গিয়ে মৌলভী সাহেবের সামনে দাঁড়াতে। তবু এক পা দুপা করে নিতান্ত অপরাধীর মতো সে এগিয়ে গেল। অপরাধীর মতোই সে কাছারি ঘরের বাইরে দাঁড়িয়ে রইল। তার যে ঘর সেটার বাইরে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে শুনতে লাগলো বুড়ো কাজী সাহেবের সঙ্গে কথা বলছেন। মৌলভী সাহেব বলছেন, মাস্টারি কাজ আর ভালো লাগছে না। এর চেয়ে গ্রামে গিয়ে চাষবাস করাও ভালো। কাল বাড়ির চিঠি পেলাম, ছেলেপেলেরা ভুগছে অসুখে বিসুখে। তার উপর আবার বিপদ দেখুন, বাপদাদার আমলের সামান্য একটু জোত জমি ছিল, তাও নিলামে উঠছে চলেছে বাকি খাজনার দায়। খাজনা দিতে পারেনি দেখে। এখন খাজনা কি এটা অনেকের কাছে মনে হতে পারে, এখনকার দিনে আমরা যেটা ট্যাক্স দেই এটা কিছুটা ট্যাক্সের সাথে তুলনা দেওয়া যেতে পারে। খাজনাটা দেওয়া হতো ওই সময় যারা জমিদার ছিলেন বা রাজা ছিলেন তাদের কাছে দেওয়া হতো। এই চাকরি করে দূর থেকে কত দিক আর সামলাবো। বলতে বলতে বাইরে এসে দেখলেন লেবু দাঁড়িয়ে আছে। তাকে বললেন, আজ আর স্কুলে যাব না লেবু, মনটা তেমন ভালো নেই। এই দরখাস্তটা দিও হেডমাস্টার মশাইকে। হঠাৎ লেবু বলে উঠল, আমাকে মাফ করুন স্যার, আমি আর দুষ্টুমি করব না। মৌলভী সাহেব লেবুকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। না লেবু, তুমি তো ইচ্ছে করে কোনো অন্যায় করনি, সবই ঘটনাচক্রে ঘটে গেছে। তোমরা ভালো হবে, মানুষ হবে, এই তো আমাদের কামনা। লেবু যেন মৌলভী সাহেবের কাছ থেকে সেদিন এক নতুন দীক্ষা গ্রহণ করব। এই হচ্ছে আমাদের গল্পটা। তো কাহাকা, কাহাকা শব্দের একদম আক্ষরিক অর্থ হচ্ছে কোথাকার। যে হোপলেস কাহাকা মানে হোপ স্টুপিড কোথাকার, বেয়াদব কাহাকা বেয়াদব কোথাকার। প্রমাদ, প্রমাদ শব্দের অর্থ বিপদের আশঙ্কা। উৎপাত মানে উপদ্রব। আহ আর কি, জায়গির। আচ্ছা, বিনা খরচে কোনো পরিবারে থাকা খাওয়ার ব্যবস্থা, এটাকে বলে জায়গির। এটা আসলে ভাড়া থাকা না। এটাকে আমরা উদাহরণ দিতে পারি লজিং মাস্টারের সাথে। আগে এটা অনেক বেশি ছিল। এটার ইংলিশটা হচ্ছে এরকম লজ, লজিং মাস্টার। লজিং মাস্টার হচ্ছে ওই বাসাতে আমার নিজের বাবাও যখন ঢাকাতে আসেন তিনিও লজিং মাস্টার ছিলেন একটা বাসায়। ওই বাসাতেই তিনি থাকতেন, খাইতেন, ফ্রিতে থাকা খাওয়া, তার বিনিময়ে ওই বাসার বাচ্চাদেরকে পড়াতেন। এটাকে বলতো লজিং মাস্টার। ওরকম জায়গির। হাফ ইয়ারলি, অর্ধবার্ষিক। টোপ, বড়শিতে গাঁথা মাছের খাদ্য। আস্তিন মানে কি, হাতা। যে হাতা আছে না, জামার যে হাতা থাকে ওটাকে বলে আস্তিন। বেদিশা মানে যার কোনো দিশা নেই, একদম দিশেহারা হয়ে আছে। নিষ্কৃতি মানে মুক্তি। গুলতি মানে মাটির ঢিল ছোড়ার ধনুক বিশেষ। মেটে মানে যেটা মাটি দ্বারা নির্মিত। উদরপিণ্ডি বুধর ঘাড়ে মানে একের দোষ অন্যের ঘাড়ে চাপানো। কাছারি ঘর মানে অফিস বা বৈঠক ঘর, সেটা আর কি। দরখাস্ত মানে আমরা বুঝি, দীক্ষা মানে উপদেশ। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। আমরা যদি আজকের ক্লাসটাকে একটু ছোট করে বলতে যাই, নিছক আনন্দ যেমন মানুষকে বিপদে ফেলে, ক্ষমা এবং আন্তরিকতা তেমন মানুষকে সুপথে নিতে পারে। আমি আজকের ক্লাসটা শেষ করব একটা ছোট্ট গল্প দিয়ে। আমি গল্পটার পর একটা এইচডব্লিউ দিব, তারপরে এই ক্লাসটা শেষ। আমি আমি যখন কণ্ঠশীলনের সাথে ছিলাম, কণ্ঠশীলন বাংলাদেশে যারা বাচিক চর্চা অর্থাৎ বাংলা উচ্চারণ শুদ্ধ করে শেখায় তার মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান। তো আমি অনেকদিন কণ্ঠশীলনে শিখেছি, কণ্ঠশীলনের সঙ্গে ছিলাম দীর্ঘ সময় ধরে। তো কণ্ঠশীলন যিনি প্রতিষ্ঠা করেছিলেন নরেন বি সরি নট নরেন বিশ্বাস, হচ্ছেন ওয়াহিদুল হক স্যার। তো ওয়াহিদুল হক স্যারের জীবন থেকে নেওয়া একটা সত্য কাহিনী। রিক্শাওয়ালা মামাদেরকে আমরা অনেক সময় বলি না যে, ধরো আমি, মামা যাবেন নাকি? মদিনা মসজিদ যাবো। এখন আমি তো আর এক্সাক্টলি মদিনা মসজিদে নামবো না। আমি তো মসজিদে থাকি না। আমি হয়তোবা তার চেয়ে ১০০ মিটার সামনে যেয়ে নামবো, বা ১০০ মিটার তো বেশি হয়ে গেল, ধরলাম ৫০ মিটার সামনে নামবো। তো ওই রিক্শাওয়ালা মামা একদম ওইখানেই হচ্ছে থামিয়ে দিয়েছে যে, না তিনি হচ্ছে আর যাবেন না। কেন? কারণ হচ্ছে না, মদিনা মসজিদ বলছে, মদিনা মসজিদ এরকম। তো সাধারণত কি হয়, মানুষ দেখা যায় যে যারা হচ্ছে তার চেয়ে একটু নিম্ন শ্রেণীর, এদের সাথে খুব খারাপ আচরণ করে সহজেই। দেখা যায়, "ওই তুই যাবি না মানে কি করব? ওই তুই চিনোস? ওই পোলাপাইন তো রিক্সা ভাইঙ্গা আলাম, ধরে যাই দিব না।" এগুলো করে সাধারণত মানুষ। একটা মারামারির পরিবেশ সৃষ্টি করে। ওয়াহেদ স্যার এটা করেন নাই। তিনি উল্টো ওই রিক্শাওয়ালা মামার হাত ধরেন। হাত ধরে তিনি তার কাছে ক্ষমা চান যে, "আমারই ভুল হয়েছে।
তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার উচিত হয় নাই তোমাকে এই মসজিদের কথা বলে বা এই জায়গার কথা বলে আরেকটু দূরে তোমাকে নিয়ে যাওয়া। তুমি আমাকে ক্ষমা করে দাও, এটা আমারই ভুল ছিল। তো এতে রিক্শাওয়ালা মামা খুবই মানে আসলে অনেকটা অবাক বা আবেগ আপ্লুতই হয়ে যান। পরবর্তীতে তিনি এতটাই সুসম্পর্ক স্থাপন করেন আ ওয়াহেদ স্যারের সঙ্গে, তার পরিবারের যেকোনো বড়, বড় সিদ্ধান্ত নিতেও তিনি ওয়াহেদ স্যারের পারমিশন নিতেন। যেমন তার নিজের মেয়ের যখন বিয়ে হলো রিক্শাওয়ালা মামার, তো তিনি বস্তিতে থাকতেন। তো সেই বস্তিতে পাত্রপক্ষ এলো দেখতে। সবকিছু মোটামুটি ঠিকঠাক। কিন্তু তিনি বলে দিয়েছেন, "না, আমার একটা মুরুব্বি আছে। ওই মুরুব্বি যে ফাইনাল কথা দিব ওইটাই হইব। ওই মুরুব্বি যদি বলে বিয়া হবে তাইলে বিয়ে হইব। ওই মুরুব্বি যেটা জানাবে।" পরে ওয়াহেদ স্যারও আসে একদিন। আবার ঐদিনও পাত্রপক্ষ আসে। আসার পরে ওয়াহেদ স্যার সবকিছু বিচার বিবেচনা করে দেখে যে না ঠিক আছে এখানে বিয়ে দেবার মতো এই পক্ষে। তখন হচ্ছে তিনি সায় দেন। এরপরেই বিয়েটা অনুষ্ঠিত হয়। মানে এখানে একটা কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো একজন মানুষকে হারানো মানে to defeat someone is very easy, but it's the hardest to win someone. কিন্তু কাউকে জিতে নেয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। যখন তুমি তর্ক করো বা যখন তুমি কারো সাথে কোনো প্রকার ঝগড়া বা কোনো কিছুতে লিপ্ত হও, তুমি তাকে হারায় ফেলতে পারবা খুব সহজে। একদম হারায় দিতে পারবা তাকে। কিন্তু তাকে একদম জিতে নেওয়া, তার মনটা জিতে নেওয়া এইটা খুব কঠিন কাজ। এটা খুবই, খুবই কঠিন কাজ এবং বেশিরভাগ মানুষই এটা করতে পারে না। তুমি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাও, তিনি মানুষকে হারান নাই, তিনি মানুষকে জিতেছেন। এইজন্যই দিন শেষে মানুষ তার এত বড় ভক্ত ছিল। এমনকি যারা তাকে দেখতে পারত না বা যারা তার শত্রু ছিল তারাও তাকে আলামিন বলে জানতো। মানে আলামিন শব্দের অর্থ কি? সত্যবাদী ছিলেন তিনি। প্রচন্ড রকম সত্যবাদী ছিলেন তিনি। তাকে বিশ্বাস করা যেত। তাকে যেটা বলা হতো তিনি সত্য কথাই বলতেন। তো শুধু সত্যবাদিতাই নয়, ওভারঅল একটা মানুষকে জয় করে নেওয়া বেশ কঠিন একটা বিষয়। অন্যদিকে একটা মানুষকে হারানো, এটা খুব একটা কঠিন কিছু না। চাইলেই হারানো যায় একটা মানুষকে। সো তোমাদের HW থাকবে ২ টা প্রশ্ন আছে এখানে। প্রশ্নটা তোমরা ১ম এ লিখবা, প্রশ্নের উত্তর লিখে ছবি তুলে তোমরা গ্রুপের মধ্যে দিবা। আর যদি তোমরা গ্রুপের মধ্যে দেওয়ার পরে হচ্ছে তারপরে তোমরা উত্তরটা দেখে নিবা এখান থেকে। আমরা HW গুলো দেখব। তোমাদের HW জমা দেবার শেষ সময় আগামীকাল বিকেল ৫ টা। এর মধ্যেই তোমরা HW দিবা। এই জাস্ট ২ টা প্রশ্ন, অর্থ কিছু না। ২ টা প্রশ্ন লিখতে কতক্ষণ সময় লাগে? সো তুমি কিভাবে লিখবা এটার ডেমো আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি উত্তর দিয়ে দিয়েছি। কিন্তু তুমি এটা ১ম এই দেখবা না। ১ম এ তুমি লিখবা, ছবি তুলে গ্রুপে আপলোড দিবা। তারপরে তুমি দেখবা। তখন তুমি নিজের লেখার সাথে মিলিয়ে নিতে পারবা। আর আমরা তো নরমালি HW টা দেখি। তো এই হলো গিয়ে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাকছে। যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে সেটা এখন করতে পারো। আমি চ্যাট ওপেন করে দিলাম। আর যদি কারো মনে পড়ে কোনো প্রশ্ন জাগে পড়ার সময় তুমি গ্রুপে প্রশ্ন করবা। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রয়েছি এবং আরো ৩ জন রয়েছে। হ্যাঁ, প্রশ্ন করো। হুম, আচ্ছা কোনো প্রশ্ন নাই। কোনো প্রশ্ন নাই। ওকে ঠিক আছে। HW করে গ্রুপে দিবা। আর যদি গ্রুপটাতে না থেকে থাকো ক্লাস 7 লিখে তোমার কোয়ার্টারের নাম লিখে ফেসবুকে সার্চ করলে গ্রুপটা চলে আসবে। হ্যাঁ। কতক্ষণে লিখতে হবে এগুলো? হ্যাঁ, সর্বোচ্চ তোমার ২০ মিনিট সময় তুমি লিখবা, ২০ মিনিটে লিখবা। আমার বাড়ি চাঁদপুরের আকানিয়া গ্রামে। থানা হচ্ছে আমাদের কচুয়া। ঠিক আছে। ওকে, কোনো প্রশ্ন নাই। আমরা তাহলে ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবার জন্য অনেক, অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব শীঘ্রই। অ্যাবাভ এভারেজ মানে গড়পড়তা যেই ছেলেগুলো তাদের চেয়ে সে আরেকটু ব্রিলিয়ান্ট। এটা যেকোনো মানুষের ক্ষেত্রেই বলতে পারে। অ্যাবাভ এভারেজ সিঙ্গার মানে ধরো অন্যান্যরা যতটুকু গান গায় সে তাদের চেয়ে একটু ভালো গান গায়। এটাই আরকি। ওকে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।